হ্যালো স্টুডেন্টস, এডুমন্ত্রা ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান জিওগ্রাফি অনলাইনার সিরিজে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। ক্লার্কশিপ গ্রুপ ডি থেকে শুরু করে পিএসসি এসএসসি বিভিন্ন পরীক্ষা, রেল বলো বা ডাব্লিউবিসিএস থেকে ইউপিএসসি, এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে জিওগ্রাফি থেকে যে সমস্ত কোশ্চেন এসছে তাদের উপর বেস করেই কিন্তু আমার এই ওয়ানলাইনার সিরিজটা বানানো। আর এখানে ওয়ানলাইনার মানে আমরা শুধু একটা ইনফরমেশন নিয়ে কথা বলি না, সেই রিলেটেড টপিক থেকে আরো যা যা কিছু কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই যারা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলবো এর আগে এই সিরিজের যত ভিডিও আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। রিসেন্ট লাস্ট কয়েকটা এক্সামেও প্রচুর কোশ্চেন কমন এসছে, আগামী যে এক্সামগুলো হতে চলেছে তাতেও কিন্তু তোমরা প্রচুর কমন পাবে। তো চলো আজকে সেশন শুরু করা যাক। আজকে আমাদের ফার্স্ট লাইনার বলেছে পারকাশিক গ্লেশিয়ার, এটাকে আমরা কোথায় পাবো? এই পারকাশিক বলে যে গ্লেশিয়ারটা, সেটা আমরা লাদাখের কার্গিল ডিস্ট্রিক্টে পেয়ে থাকি, জম্মু কাশ্মীর আর লাদাখের বর্ডারে। তো স্বাভাবিকভাবেই জম্মু কাশ্মীর আর লাদাখ এই রিজিয়নটা তো পুরোটাই মাউন্টেনিয়াস রিজিয়ন, প্রচুর হাই অল্টিটিউড মাউন্টেন পাসেস পাওয়া যায়, প্রচুর গ্লেশিয়ার পাওয়া যায়। তো এর সম্বন্ধে ইম্পর্টেন্ট কি আছে আমরা আরেকটু জেনে নিই। আমরা জম্মু কাশ্মীর আর লাদাখের বর্ডার রিজিয়নে নুনকুন বলে একটা পিক পেয়ে থাকি, যেটা কিন্তু জম্মু কাশ্মীরের মধ্যে হাইয়েস্ট পিক হিসেবে ধরা হয়, যদিও এটা জম্মু কাশ্মীর লাদাখের বর্ডারে রয়েছে অ্যাবাভ 7000 মিটার। তো সেই নুনকুন পিকের কাছে আমরা কিন্তু পারকাশিক বলে গ্লেশিয়ারটা পেয়ে থাকি। তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট গ্লেশিয়ার রয়েছে দ্রাং দ্রুং গ্লেশিয়ার, এটাকেও আমরা কার্গিল রিজিয়নেই পাবো। তো এই জায়গায় তোমাদের কোশ্চেন করা হয় যে কার্গিল কোন নদীর পাড়ে রয়েছে বা সেই রিভারটা আর কার ট্রিবিউটারি। তো কার্গিল রয়েছে সুরু রিভারের পাড়ে। এই সুরু রিভারকে আমরা বলে থাকি ইন্দাস রিভারের একটা অবসিকুয়েন্ট ট্রিবিউটারি, কারণ ইন্দাস রিভার যে ডাইরেকশনে ফ্লো করেছে তার অপোজিট ডাইরেকশন থেকে ফ্লো করে এসে ইন্দাস রিভারের সাথে মিট করেছে। তো কার্গিলের কাছে এই সুরু রিভার এবং তার একটা ছোট্ট ট্রিবিউটারি দ্রাস, সেটার নাম তোমরা এমনি শুনেছো, দ্রাস বলেও একটা ছোট রিভার রয়েছে। আর কার্গিলেই এই সুরু রিভারের ওপর আমরা চুতাক হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বলে একটা নতুন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কিন্তু তৈরি করেছি, সেটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে আগে মনে রেখো। চলো নেক্সট বলেছে যে আনা সাগর লেক। এই আনা সাগর লেকটা আমরা রাজস্থানের আজমির ডিস্ট্রিক্টে পেয়ে থাকি। রাজস্থানের নাম বললে বা রাজস্থানের লেকের কথা বললে পরে আমাদের অবশ্যই পুষ্কর লেকের কথা মনে পড়ে, যেটা একটা ফ্রেশ ওয়াটার লেক যেখান থেকে লুনি রিভারের অরিজিন হয়েছে। এবং তার সাথে সাথে নিশ্চয়ই সাম্বার লেকের কথাও তোমাদের মাথায় আসা উচিত, কারণ ইন্ডিয়ার লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়াটার লেক হচ্ছে লেক সাম্বার, যেটাও রাজস্থানে রয়েছে। এছাড়াও রাজস্থানে আরো প্রচুর ছোট বড় এরকম লেক রয়েছে, তাদের মধ্যে কেউ আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার লেক অথবা কেউ আবার স্যালাইন লেক, যেহেতু ওয়েস্টার্ন সাইডে রাজস্থান আমরা যত যাব তত এরিড রিজিয়ন, আমরা ডেজার্টিক রিজিয়ন পেয়ে থাকি। তো অন্যান্য কিছু লেকের মধ্যে তোমরা অবশ্যই মনে রাখতে পারো যে ধেবার লেক, ধেবার লেক রাজস্থানে পাওয়া যায়। এছাড়া রাজ সামান্দ লেক, মানসাগর লেক, এই লেকগুলো কিন্তু রাজস্থানের খুব ফেমাস লেক। চলো তারপরে বলছে লেক লোনার, এটাও খুব ইম্পর্টেন্ট এবং ইন্ডিয়ার এত লেকের মধ্যে একটা ইউনিক লেক। কোথায় রয়েছে লেক লোনার? না মহারাষ্ট্রে রয়েছে। মহারাষ্ট্রের যদি আমরা একটু ইস্টার্ন সাইডের দিকে দেখি, সেই জায়গায় বুলধানা বলে একটা ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টে এই লোনার লেকটাকে পেয়ে থাকি। ইন্ডিয়ার একমাত্র ক্র্যাটার লেক কোনটা বললে আমরা বলি সেটা হচ্ছে লোনার লেক। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ লোনার লেকের। তো এই যে পিঙ্ক কালারের, এটা এক ধরনের অ্যালগি, সিজনাল এই সময় দেখা যায়, সেই জন্য এই মানে সেই অ্যালগির কারণেই কিন্তু এই ওয়াটারের কালারটা এরকম পিঙ্ক দেখতে লাগে। তো অ্যাকচুয়ালি ন্যাচারাল কালার এইটা। তো ঠিক পুরো দেখো একদম সার্কেলের মতো একদম রাউন্ড শেপের এই লেকটা, তো এটাকে আমরা ক্র্যাটার লেক বলি। ক্র্যাটার লেক কি জিনিস? না জেনারেলি দেখা যায় যে কোনো আগ্নেয়গিরির একদম যেটা মাউথ, সেই জায়গায় প্রথম মানে ভলকানোটা যতদিন এরাপশন হচ্ছে, অ্যাক্টিভ আছে তো ঠিক আছে, যখন সেটা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যায়, ডরম্যান্ট থেকে এক্সটিংক্ট হয়ে যায়, তখন সেই জায়গাটায় জল জমে যে লেক তৈরি হয় তাকে আমরা ক্র্যাটার লেক বলি। অর্থাৎ এই ভলকানোর একদম যে ওপেনিংটা, মাউথটা, এটাইকেই আমরা ক্র্যাটার বলে থাকি। তো ক্র্যাটার লেক যেমন এরকম কোনো ভলকানোর একদম আপার পোর্শনে তৈরি হতে পারে, তেমনি আরেকটা ভাবেও তৈরি হতে পারে। সেটা হচ্ছে যদি কোনো সময় কোনো এরকম উল্কা বা মেটিওর এসে আমাদের আর্থের সাথে কোলাইড করে এবং আর্থের সারফেসে তার ইম্প্যাক্টে একটা এরকম ডিপ্রেশন তৈরি হয়, পরবর্তীকালে সেখানে জল জমে যদি কোনো লেক তৈরি হয় তাকেও আমরা ক্র্যাটার লেক বলি। তাহলে আমাদের মহারাষ্ট্রের যে জায়গায় লোনার লেক রয়েছে, এই জায়গায় কিন্তু কোনোদিন কোনো অ্যাক্টিভ ভলকানো ছিল না। তাহলে এই লোনার লেক তৈরি হয়েছে কিন্তু মেটিওরের ইম্প্যাক্টে, এটা অবশ্যই তোমরা মনে রেখো।
নেক্সট চলো কি আছে দেখি। বলছে কোলেরু লেক। কোলেরু লেক খুব ইম্পর্টেন্ট, আমাদের ইন্ডিয়ার ইস্টার্ন কোস্টাল প্লেন রিজিয়নে রয়েছে এই কোলেরু লেক। কোথায় রয়েছে না অন্ধ্রপ্রদেশ কোস্টাল রিজিয়নে যদি আমরা যাই আমরা দেখতে পাবো দুটো ইম্পর্টেন্ট রিভারের মাউথ রয়েছে, তাদের ডেল্টা ফরমেশন হয়েছে, একটা হচ্ছে গোদাবরী ডেল্টা আর একটা হচ্ছে কৃষ্ণা ডেল্টা। এই গোদাবরী এবং কৃষ্ণা ডেল্টার মাঝে আমরা কিন্তু এই কোলেরু লেককে পেয়ে থাকি। যদিও এটা কোস্টাল রিজিয়নে রয়েছে তাও কিন্তু এটা লেগুন বা স্যালাইন ওয়াটার লেক নয়, কোলেরু লেক কিন্তু ফ্রেশ ওয়াটার লেক এবং কৃষ্ণা আর গোদাবরীর যে ফ্রেশ ওয়াটার সেই ওয়াটার দিয়েই কিন্তু ফেড হয়ে থাকে এই কোলেরু লেকটা। তাহলে কৃষ্ণা এবং গোদাবরীর মাঝে এদের দুজনের ডেল্টার মাঝে অন্ধ্রপ্রদেশে রয়েছে এই কোলেরু লেক। কোলেরু লেক সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের মনে পড়ছে বলে রাখি, যে ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক আমরা নিশ্চয়ই জানি জম্মু কাশ্মীরে উলার লেক, কিন্তু সেটা নর্থ ইন্ডিয়ায় রয়েছে, হিমালয়ান রিজিয়নে রয়েছে। যদি আমরা ইন্ডিয়ান পেনিনসুলার কথা আলোচনা করি তাহলে ইন্ডিয়ান পেনিনসুলার মধ্যে বা সাউথ ইন্ডিয়ার মধ্যে যদি বলো তাহলে লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক কিন্তু এই কোলেরু লেক। এই কোলেরু লেকের থেকে আরো যদি ইস্টার্ন সাইডে চলে যাই আমরা পুরীতে চিল্কা লেককে পেয়ে থাকি, সেটা কিন্তু লেগুন। আবার যদি আরো ওয়েস্টার্ন সাইডে বা সাউথের দিকে চলে যাই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর বর্ডারে গিয়ে আমরা পুলিকট লেককেও পেয়ে থাকি, সেটা কিন্তু লেগুন। তাই দুদিকে দুটো লেগুন, মাঝে ফ্রেশ ওয়াটার লেক কিন্তু কোলেরু। চলো তারপর বলছে দ্য কম্বাইন্ড ফ্লো অফ সাউথ কোয়েল অ্যান্ড শাঙ্খ রিভার। সাউথ কোয়েল আর শাঙ্খ রিভার এই দুটো রিভারকে আমরা পেয়ে থাকি ছোটনাগপুর প্ল্যাটুর সাউদার্ন সাইডে। সাউথ কোয়েল অ্যান্ড শাঙ্খ ছোটনাগপুর প্ল্যাটু থেকে অরিজিনেট হয়ে সাউদার্ন সাইডে ফ্লো করে উড়িষ্যার মধ্যে দিয়ে ফ্লো করেছে। এই ছবিটা তোমরা মহানদীকে দেখতে পাচ্ছ, যেটাকে উড়িষ্যার মেন রিভার আমরা বলে থাকি, তার ইস্টার্ন সাইডেই কিন্তু ফ্লো করছে ব্রাহ্মণী রিভার। এই ব্রাহ্মণী রিভারটা তৈরি হয়েছে সাউথ কোয়েল আর শাঙ্খ এই দুটোর কম্বাইন্ড ফ্লো দিয়ে। তো সাউথ কোয়েলের যেরকম নাম রয়েছে সাউদার্ন সাইডে ফ্লো করেছে, সেরকম নর্থ কোয়েল বলেও কিন্তু একটা রিভার আছে। এই নর্থ কোয়েল রিভারটা ছোটনাগপুর প্ল্যাটু থেকেই অরিজিনেট হয়েছে, বাট নর্দার্ন সাইডে ফ্লো করেছে এবং ফাইনালি গিয়ে সোন রিভারের ট্রিবিউটারি। তো যাই হোক আমরা সাউথের কথায় ফিরে আসি। তাহলে সাউথ কোয়েল আর শাঙ্খ মিলে তো ব্রাহ্মণী হয়েছে, অবশ্যই আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এই ব্রাহ্মণী রিভার রিলেটেড আমাদের বিভিন্ন পরীক্ষায় বহুবার আগে এসছে। তাহলে চলো একবার সেগুলো ঝালিয়ে নিই। প্রথম কথা হচ্ছে উড়িষ্যার একটা ফেমাস আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট রাউরকেল্লা, সেটা রয়েছে এই ব্রাহ্মণী রিভারের পাড়ে। রাউরকেল্লা স্টিল প্ল্যান্টকে আমরা ব্রাহ্মণী রিভারের পাড়ে পাবো। ব্রাহ্মণী রিভারের উপর একটা ইম্পর্টেন্ট ড্যাম বা প্রজেক্ট রয়েছে যার নাম হচ্ছে রেঙ্গালি ড্যাম বা রেঙ্গালি প্রজেক্ট। এবং এরপরে যদি আমরা ব্রাহ্মণী রিভারের একদম মাউথের কাছে চলে আসি আমরা ব্রাহ্মণী রিভারের পাশে আরেকটা রিভারকেও পাই, সেটা হচ্ছে বৈতরণী রিভার। এবং ফাইনালি গিয়ে দেখা যায় ব্রাহ্মণী আর বৈতরণী রিভার একসাথে মিলে একটা কম্বাইন্ড ডেল্টা ফরমেশন করেছে। তো ব্রাহ্মণী বৈতরণী রিভারের এই যে কম্বাইন্ড ডেল্টা, এখানে অবশ্যই ইম্পর্টেন্ট রিভারটা ব্রাহ্মণী। তো এই ডেল্টাতে আমরা কিন্তু উড়িষ্যার একটা ফেমাস বা উড়িষ্যার লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট পেয়ে থাকি, একটা ন্যাশনাল পার্ক যার নাম হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। রিসেন্টলি তোমরা জানো কয়েকদিন আগে সাইক্লোনে এই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কিন্তু বেশ এফেক্টেড হয়েছিল। তো ব্রাহ্মণীর ডেল্টা রিজিয়নে আমরা উড়িষ্যার লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টকে পেয়ে থাকি, যেটা ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। এবং এছাড়াও এই ব্রাহ্মণীর মাউথে ব্রাহ্মণী ডেল্টার পরে আরেকটু সামনের দিকে গেলে আমরা একটা আইল্যান্ড কে পেয়ে থাকি, যেই আইল্যান্ডটার আগে নাম ছিল হুইলার আইল্যান্ড, কিন্তু পরবর্তীকালে এখন আমরা নাম চেঞ্জ করে নাম করেছি আব্দুল কালাম আইল্যান্ড, ওনাকে স্মরণ করার জন্য আর কি। তো এই জায়গাটায় কি রয়েছে না এই হুইলার আইল্যান্ড বা এপিজে আব্দুল কালাম আইল্যান্ডে ডিআরডিও কিন্তু মিসাইল টেস্টিং একটা সেন্টার রয়েছে, ঠিক আছে, মিসাইল টিসাইল টেস্ট করে ডিআরডিও এই জায়গা থেকে। তো এই আইল্যান্ডটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোশ্চেনে জিজ্ঞেস করা হয় কোন রিভার মাউথে রয়েছে, তাহলে ব্রাহ্মণী রিভার মাউথে রয়েছে। এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই যে এই যে কম্বাইন্ড ডেল্টা বললাম ব্রাহ্মণী এবং বৈতরণী রিভারের কম্বাইন্ড ডেল্টা ফরমেশন হয়েছে, ঠিক যেমন আমরা দেখতে পাই যে ওয়ার্ল্ডের লার্জেস্ট ডেল্টা যেটা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা, এই রিভারগুলোও কিন্তু কম্বাইন্ড ডেল্টা ফরমেশন করেছে। বাট কৃষ্ণা গোদাবরী এরা কিন্তু পাশাপাশি দুটো ডেল্টা ফরমেশন হয়েছে, বাট কৃষ্ণা গোদাবরীর কিন্তু কম্বাইন্ড ডেল্টা নয়। ঠিক আছে, চলো অনেক ইনফরমেশন শেয়ার করলাম ব্রাহ্মণী সম্বন্ধে। এর সাথে তোমাদের বলে রাখি যে 2024-এর WBCS এর
নতুন ব্যাচ, অনলাইন ব্যাচ, অফলাইন ব্যাচ সবেমাত্র কিন্তু শুরু হয়েছে। সিটস আমাদের লিমিটেড। তোমরা যারা যারা WBCS 2024 টার্গেট করছো তারা কিন্তু এডুমান্ত্রার সাথে অবশ্যই জয়েন করতে পারো। এখানে প্রথম থেকেই এক্সপিরিয়েন্স টিচাররা আলাদা আলাদা সাবজেক্টের তারা কিন্তু মেন্স ফোকাস ক্লাস করান, অর্থাৎ কনসেপচুয়াল, এবং তার সাথে অবশ্যই ইনফরমেশন তো তোমরা বুঝতেই পারছো যে প্রচুর তোমাদের সাথে শেয়ার করা হয়। তাছাড়া প্রচুর ক্লাস টেস্ট, প্রচুর মক টেস্ট নেওয়া হয়। প্রিলি যাওয়ার আগেই হয়তো 1010 কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে এবং সেখান থেকে অবশ্যই তুমি কমন পাবে। তো এইটার জন্য তোমরা ফুল কোর্স যদি অ্যাভেল করো তাহলে এখানে কিন্তু খুব সামান্য মান্থলি ফিজে কিন্তু তোমরা পড়তে পারবে, এবং যদি তোমাদের ভালো না লাগে পড়ে তোমরা 2 মাস পর ছেড়েও দিতে পারো, সেই অপশনও থাকছে। তো চলো, এটা হলো ফুল কোর্সের কথা। এবং যদি তোমরা কেউ চাও যে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ গ্রুপ প্র্যাকটিস করবে, বেঙ্গলি এবং ইংলিশ রাইটিং, তাহলে সামনে কিন্তু মিসলেনিয়াস, ক্লার্কশিপ এগুলোও আসছে, তাদের মেন্স হবে, সেখানেও কিন্তু বেঙ্গলি ইংলিশ রাইটিং রয়েছে। তো সেটাও কিন্তু তোমরা মান্থলি খুব সামান্য ফিজেই রাইটিং ক্লাস পাবে, এবং এভরি উইক তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হবে কোশ্চেন। তোমরা অ্যান্সার লিখে জমা দিলে সেগুলো কারেকশন হবে, দিয়ে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারো সেগুলোও কিন্তু তোমাদেরকে গাইড করা হবে। তো চলো, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো আর দেরি করো না, অবশ্যই এডুমান্ত্রাতে ফোন করো। চলো নেক্সট আমরা দেখি যে বলছে রিহান্দ, কানহার আর নর্থ কোয়েল। একটু আগেই নর্থ কোয়েলের কথা বলছিলাম, সেই নর্থ কোয়েল রিভার বলেছে এরা কার ট্রিবিউটারি, তাহলে এরা হচ্ছে সোন রিভারের ট্রিবিউটারি। সোন রিভার খুব ইম্পর্টেন্ট রিভার, ইন্ডিয়ার একদম সেন্ট্রাল রিজিয়নে অমরকন্টক প্ল্যাটু, তার নর্দার্ন সাইড থেকে অরিজিনেট হয়েছে সোন রিভার, এবং প্রথমে নর্থে ফ্লো করেছে, তারপর কিছুটা নর্থ ইস্টের দিকে ফ্লো করেছে, এবং ফাইনালি পাটনার কিছুটা আগে আড়া বলে একটা জায়গায় গঙ্গার সাথে মিট করেছে। সোন রিভার কিন্তু গঙ্গার একটা ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যেরকম যমুনা গঙ্গার ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি বা লংগেস্ট ট্রিবিউটারি, তারপরে আমরা সোন রিভার, দামোদর রিভার এদেরকেও ইম্পর্টেন্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি বলে থাকি। তো এই সোন রিভার অমরকন্টক প্ল্যাটু থেকে অরিজিনেট হয়েছে, এবং আমরা বলি যে বাগেলখন্ড প্ল্যাটু রিজিয়ন দিয়ে ফ্লো করেছে। এই সোন রিভার ভ্যালিতে আমরা কিন্তু গন্ডোয়ানা কোল ডিপোজিটও পাই, এবং এই ছোটনাগপুর প্ল্যাটুর যেটা ওয়েস্টার্ন সাইড, সেই জায়গাটা দিয়ে যে রিভার অরিজিনেট হয়েছে তারা সবাই মানে পালামৌ, হাজারিবাগ, ডালটনগঞ্জ এই রিজিয়ন থেকে যে রিভারগুলো অরিজিনেট হয়েছে তারা সবাই এরকম নর্থ ওয়েস্টের দিকে ফ্লো করেছে, যেরকম স্লোপ রয়েছে সেই রকম দিয়ে তারা সবাই সোন রিভারের ট্রিবিউটারি। তো এই ট্রিবিউটারি গুলোর মধ্যে এই তিনটে নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, কানহার রিভার, রিহান্দ রিভার এবং নর্থ কোয়েল রিভার। নর্থ কোয়েল রিভারের পাড়েই কিন্তু পালামৌ এবং ডালটনগঞ্জ লোকেটেড। এবং রিহান্দ রিভারকে কেন আমরা মনে রাখবো না, ইন্ডিয়ার এখন লার্জেস্ট ওয়াটার রিজার্ভার বা আর্টিফিশিয়াল লেক, অর্থাৎ কোনো মাল্টিপারপাস প্রজেক্ট বা ড্যামের রিজার্ভার, অবশ্যই সেটা একটা আর্টিফিশিয়াল লেক। তো এইরকম লার্জেস্ট ওয়াটার রিজার্ভার বা আর্টিফিশিয়াল লেক কোনটা, সেটা হচ্ছে রিহান্দ ড্যামের যে ওয়াটার রিজার্ভার সেইটা। তা রিহান্দ রিভারের ওপরেই এই রিহান্দ ড্যামটা রয়েছে। কোথায় রয়েছে বললে স্টেট হিসেবে কিন্তু উত্তরপ্রদেশে রয়েছে রিহান্দ ড্যাম, এটাই প্রেজেন্টলি ইন্ডিয়ার লার্জেস্ট ওয়াটার রিজার্ভার। চলো নেক্সট বলেছে যে হুইচ রিভার ক্রিয়েটস বাউন্ডারি বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা। তাহলে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে আমরা যদি বাউন্ডারি হিসেবে দেখি তাহলে আমরা সুবর্ণরেখা রিভারকে পেয়ে থাকি। যে সুবর্ণরেখা রিভার ঝাড়খণ্ডের রাঁচির কাছ থেকে অরিজিনেট হয়েছে, এবং ফেমাস একটা ওয়াটারফল হুড্রু ওয়াটারফল সুবর্ণরেখার ওপর রয়েছে। চান্দিল বলে একটা ড্যাম রয়েছে সুবর্ণরেখার ওপর। আমরা অনেকে বেড়াতে যাই, ঘাটশিলা সুবর্ণরেখা রিভারের পাড়ে রয়েছে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সুবর্ণরেখা এবং তার একটা ট্রিবিউটারি, সেটা হচ্ছে খড়কাই রিভার। এই সুবর্ণরেখা আর খড়কাই রিভারের ঠিক মিটিং প্লেসে, জাংশনে কিন্তু তৈরি হয়েছে জামশেদপুর। জামশেদপুর মানে আমরা জানি যাকে টাটানগর বলি বা টাটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, টিসকো। তো এই জামশেদপুর খুব ইম্পর্টেন্ট, যে সুবর্ণরেখা এবং খড়কাই রিভারের কনফ্লুয়েন্সে লোকেটেড। তো এর কিছুটা পরে এসে আমাদের ওয়েস্ট মিদনাপুর আর ঝাড়গ্রামে সুবর্ণরেখা খুব অল্প লেন্থের জন্য ওয়েস্ট বেঙ্গলে এন্টার করেছে। দেখবে গোপী বল্লভপুর বলে একটা জায়গা রয়েছে, সেটা সুবর্ণরেখার পাড়ে। তো খুব অল্পই লেন্থ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, তারপর সুবর্ণরেখা আবার উড়িষ্যার মধ্যে এন্টার করেছে, এবং ফাইনালি সুবর্ণরেখা মাউথকে আমরা কিন্তু উড়িষ্যার কোস্টে পেয়ে থাকি। তো সুবর্ণরেখা রিভারের রিলেটেড জামশেদপুর, হুড্রু ফলস, চান্দিল ড্যাম এগুলো অবশ্যই মনে রেখো। চলো নেক্সট বলছে যে হুইচ রিভার অরিজিনেটস ফ্রম চুম্বি ভ্যালি। এই চুম্বি ভ্যালি জায়গাটা
আমাদের স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল 2017 সালের দিকে। যেই সময়টা মানে এই রিজিয়নটা তোমরা দেখতে পাবে যে সিকিম এবং ভুটানের মাঝে কিছুটা জায়গা চায়না ঢুকে রয়েছে, মানে আগে টিবেট ছিল, এখন তো চায়নাই। তো সিকিম আর ভুটানের মাঝে এই যে জায়গাটা, এই জায়গাটায় একটা প্ল্যাটু রয়েছে। এই প্ল্যাটুটার নাম হচ্ছে ডোকলাম প্ল্যাটু। তোমরা হয়তো শুনে থাকবে অনেকেই যে 2017 সালে ডোকলাম স্ট্যান্ড অফ হয়েছিল, ঠিক যেমন গালওয়ান ভ্যালিকে আমরা দেখলাম কোভিড টাইমে হয়েছিল চায়নার সাথে। তো সেরকমই এই জায়গায় এই ডোকলাম প্ল্যাটু রিজিয়নটা রয়েছে এবং চায়না সেটা আরো অকুপাই করতে চায়। এবং ইন্ডিয়ার চিকেন স্নেক যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, সেটাও খুবই কাছাকাছি রয়েছে এই জায়গা থেকে। তাই জন্য আমরা অবশ্যই সেটাকে ডিফেন্ড করেছি। তো এই জায়গাতে ভুটানেরও কিছুটা জায়গা আর কি, কিছুটা টেরিটরি হাতিয়ে নেওয়ার ইয়েতে ছিল চায়না। তো এই ডোকলাম প্ল্যাটুর এখানেই আমরা বিভিন্ন দিকে বিভিন্ন ভ্যালি পেয়ে থাকি। এবং মাউন্টেনিয়াস রিজিয়নে ভ্যালি মানে আমি আগেও বলেছি সেখান দিয়ে নিশ্চয়ই কোনো না কোনো রিভার ফ্লো করছে। তো সেরকমই আমরা নাথাং ভ্যালি, হা ভ্যালি এগুলো যেরকম সিকিমের দিকে পেয়ে থাকি, ঠিক সেরকমই চুম্বি ভ্যালি আমরা ভুটানের দিকে পেয়ে থাকি। সবটাই কিন্তু এই ডোকলাম প্ল্যাটুর আশেপাশের রিজিয়ন। তো এই চুম্বি ভ্যালিতে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের একটা ইম্পর্টেন্ট রিভার তোরসা রিভার। এই তোরসা রিভার কিন্তু অরিজিনেট হয়েছে এই চুম্বি ভ্যালি রিজিয়ন থেকে। নেক্সট চলো, বলছে হাইয়েস্ট পিক অফ ছোটনাগপুর প্ল্যাটু। ছোটনাগপুর একটা প্ল্যাটু রিজিয়ন। প্ল্যাটু মানেই এটা একটা এরোশন হয়ে যাওয়া, এরোডেড একটা রিজিয়ন। আগে হয়তো আরো হাই মাউন্টেন বা হিলস ছিল, তো সেই জন্য ছোটনাগপুর প্ল্যাটুতেও আমরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর হিলসকে পেয়ে থাকি। তো হাইয়েস্ট পিক পরেশনাথ কোথায় রয়েছে না ঝাড়খণ্ডে রয়েছে। এবং ছোটনাগপুর প্ল্যাটু সম্বন্ধে তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই। প্রথম হচ্ছে যে ছোটনাগপুর প্ল্যাটু রয়েছে ঝাড়খণ্ড স্টেটকে বেস করে, কিন্তু তার আশেপাশের স্টেটগুলোতেও আমরা অল্প অল্প এই প্ল্যাটুর পার্টকে পাই। যেরকম ওয়েস্ট বেঙ্গলে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই যে রিজিয়নগুলো, এখানে যে ছোট ছোট হিলস আমরা বলে থাকি না, যেরকম ধরো অযোধ্যা হিলস, শুশুনিয়া হিলস, বাঘমুন্ডি, ঠিক আছে, মামা ভাগ্নে, বিহারীনাথ, এই যে হিলস গুলো, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, ছোটনাগপুর প্ল্যাটুর পার্ট। ঠিক সেরকমই আমরা যদি উড়িষ্যায় যাই, আমরা দেখবো বাদাম পাহাড়, কেওনঝড়, এই যে জায়গাগুলো, শিমলিপাল ন্যাশনাল পার্ক যেখানে রয়েছে, সেগুলো ছোটনাগপুর প্ল্যাটুর এক্সটেনশন। তাই জন্য আশেপাশের স্টেট গুলোতেও আমরা পেয়ে থাকি। এবং ছোটনাগপুর প্ল্যাটুর মেন রিভার কোনটা? অবশ্যই তোমরা জানো দামোদর। যে দামোদর রিভার ছোটনাগপুর প্ল্যাটুকে দুভাগে ভাগ করেছে, অর্থাৎ এইভাবে ওয়েস্ট থেকে ইস্টে ফ্লো করেছে। এই দামোদর রিভারের নর্দার্ন সাইডটাকে আমরা বলি হাজারিবাগ প্ল্যাটু, সাউদার্ন সাইডটাকে আমরা বলি রাঁচি প্ল্যাটু। একটু আগে আমরা সোন রিভারের কথা বলছিলাম, এখানে দেখতে পাবে যে সোন রিভার এখান দিয়ে ফ্লো করেছে, এইভাবে দেখো সোন রিভার ফ্লো করেছে। আমি বলছিলাম যে সোন রিভারের ট্রিবিউটারি গুলো এই ডাইরেকশনে ফ্লো করেছে। আমরা যদি সাউদার্ন সাইডে চলে আসি, আমরা সাউথ কোয়েল, শাঙ্খ, ব্রাহ্মণীর কথা দেখলাম, সুবর্ণরেখার কথা দেখলাম, তারা সাউদার্ন সাইডে ফ্লো করেছে। আবার এই যে দামোদর, অজয়, ময়ূরাক্ষী, তারপরে কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী, এই যে রিভার গুলো, এরা আবার ইস্টার্ন সাইডে ফ্লো করেছে। অর্থাৎ আমরা ছোটনাগপুর প্ল্যাটুর ড্রেনেজটাকে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে অল ডাইরেকশনে 360 ডিগ্রি ডাইরেকশনে কিন্তু ওয়াটার ফ্লো করেছে বা রিভার অরিজিনেট হয়েছে। তো সেই জন্য এই যে ড্রেনেজ প্যাটার্নটা ছোটনাগপুর প্ল্যাটুর, সেটাকে আমরা বলে থাকি রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। এই ছোটনাগপুর প্ল্যাটুতে দেখতে পাওয়া যায়। তাহলে ছোটনাগপুর প্ল্যাটুতে তো রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখা যায়, তার সাথে আর কোন কোন প্ল্যাটুতে দেখা যায় না, আমরা অমরকন্টক প্ল্যাটুতে দেখতে পাবো, আমরা গুজরাটের কাথিয়াওয়াড় প্ল্যাটুতে দেখতে পাবো, আমরা মেঘালয় প্ল্যাটুতে দেখতে পাবো। এই প্ল্যাটুগুলো থেকে আমরা দেখবো যে অল ডাইরেকশনে রিভার ফ্লো করছে, তাই আমরা বলে থাকি রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। চলো নেক্সট বলছে যে হাইয়েস্ট পিক অফ মৈকাল রেঞ্জ। এই মৈকাল রেঞ্জটা কার পার্ট? মৈকাল হিলস বা মৈকাল রেঞ্জ, এটা হচ্ছে সাতপুরা রেঞ্জের পার্ট। দেখো আমি এই জায়গায় ভিন্ধিয়া এবং সাতপুরা এই রিজিয়নটার পুরোটা ছবি দেখিয়েছি তোমাদের। প্রথমে ভিন্ধিয়া রেঞ্জ রয়েছে এবং তারপরে অমরকন্টকের পর থেকে ইস্টার্ন সাইডে ভিন্ধিয়ার এক্সটেনশনকে আমরা কাইমুর রেঞ্জ বলে থাকি। সাতপুরা রেঞ্জ, সাতপুরা রেঞ্জ আর ভিন্ধিয়ান রেঞ্জের মাঝে আমরা নিশ্চয়ই সবাই জানি যে নর্মদা রিভারের রিফট ভ্যালি রয়েছে, যেটা ইন্ডিয়ার লংগেস্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার নর্মদা। নর্মদা সাউদার্ন সাইডে আমরা সাতপুরাকে পাই। সাতপুরা রেঞ্জ কন্টিনিউয়াস রেঞ্জ নয়, ভিন্ধিয়া কন্টিনিউয়াস। সাতপুরা যেহেতু ডিসকন্টিনিউয়াস, তাই এর আলাদা আলাদা অনেক হিলস রয়েছে, আলাদা আলাদা রেঞ্জ রয়েছে। তা পরপর যদি আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে দেখি, আমরা দেখব যে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ
এবং ছত্তিশগড়, এই 4টে স্টেটেই কিন্তু সাতপুরা রেঞ্জের কিছু কিছু হিলস রয়েছে। তো আমরা যদি একদম গুজরাট থেকে দেখি তাহলে হচ্ছে রাজপিপলা বলে একটা রেঞ্জকে আমরা গুজরাটে পেয়ে থাকি, গাভিলগড় আমরা মহারাষ্ট্রে পেয়ে থাকি, তারপরে পাই মহাদেও হিলস বা মহাদেব, এবং সব থেকে ইস্টার্ন সাইডে পাই আমরা হচ্ছে মৈকাল রেঞ্জ। তো এই মহাদেও আর মৈকাল সাতপুরা রেঞ্জের মধ্যে খুব ইম্পর্টেন্ট হিলস, এবং এদের রিলেটেড প্রচুর কোশ্চেন হয়ে থাকে। কিরকম কোশ্চেন না, যেমন মহাদেও হিলস, এই মহাদেও হিলসেই রয়েছে সাতপুরা ওভারঅল রেঞ্জের হাইয়েস্ট পিক, যার নাম হচ্ছে ধূপগড়। এই ধূপগড় তো হাইয়েস্ট পিক মহাদেও হিলসে রয়েছে। এর আশেপাশে আমরা কিন্তু প্রচুর ফরেস্ট পাই, তার মধ্যে পেঞ্চ ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ, পাঁচমারি টাইগার রিজার্ভ বা হিল স্টেশন পাঁচমারি, এই সমস্ত কিছু কিন্তু আমরা মহাদেও হিলসেই পেয়ে থাকি। এবং এর কাছাকাছি রিজিয়ানেই বেতুল প্ল্যাটু বলে একটা জায়গা থেকে অরিজিনেট হয়েছে তাপি রিভার, সেও কিন্তু আরেকটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার ইন্ডিয়ার। আর সবশেষে যদি মৈকাল রেঞ্জের কথাই আসো, তাহলে মৈকাল রেঞ্জ আমরা অমরকন্টক প্ল্যাটুর কাছাকাছি রিজিয়ানে পেয়ে থাকি, এবং আচনাকমার অমরকন্টক বলে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এই মৈকাল রেঞ্জে। ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের বর্ডারে রয়েছে এই মৈকাল রেঞ্জ, এবং সাতপুরা আর ভিন্ডিয়া এই দুটো রেঞ্জ বলা হয় যে অমরকন্টক প্ল্যাটুর কাছাকাছি এসে এরা মিট করেছে। তো সেই জায়গাতে আমরা সাতপুরার তরফ থেকে মৈকাল রেঞ্জকেই পেয়ে থাকি। এবং মৈকাল রেঞ্জের এই যে সাউদার্ন সাইডে ছত্তিশগড় রিজিয়ানটা, এটাকেই আমরা কিন্তু বস্তার রিজিয়ান বা দণ্ডকারণ্য বলে থাকি, সেখান থেকে মহানদী রিভার অরিজিনেট হয়েছে। চলো এরপর বলেছে বুন্দেলখন্ড প্ল্যাটু ইজ লোকেটেড এট দ্য ড্রেনেজ বেসিন অফ। বুন্দেলখন্ড প্ল্যাটু কোথায় পাবো আমরা, না ভিন্ডিয়ান রেঞ্জের নর্দার্ন সাইডে। ভিন্ডিয়ান রেঞ্জের নর্দার্ন সাইডে আমরা প্রথমে মধ্যপ্রদেশের ওয়েস্টার্ন সাইডে মালওয়া প্ল্যাটুকে পেয়ে থাকি, এবং আরেকটু ইস্টে এলে আমরা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ মিলিয়ে বুন্দেলখন্ড প্ল্যাটুকে পাই। তো মালওয়া আর বুন্দেলখন্ড দুটোকেই আমরা কিন্তু পাবো ভিন্ডিয়ান রেঞ্জের নর্দার্ন স্লোপে, এবং তার স্লোপটা কিন্তু নর্থের দিকে। তাই ভিন্ডিয়ান নর্দার্ন সাইডে যত রিভার অরিজিনেট হয়েছে তারা সবাই নর্থের দিকে ফ্লো করেছে, এবং ফাইনালি গিয়ে যমুনা রিভারের ট্রিবিউটারি হয়েছে। তো দেখো এখানে আমি মালওয়া এবং বুন্দেলখন্ড দুটো রিজিয়ানকেই দেখিয়েছি। মালওয়া প্ল্যাটুর ক্ষেত্রে আমরা যেমন দেখি যে মেন রিভার কে না, সেটা হচ্ছে চম্বল রিভার। তো চম্বল রিভার ছাড়া তারপরে সিন্ধ রিভার, এবং এরপরে আমরা পাই বেতোয়া এবং কেন রিভার। এই চম্বল রিভার মালওয়া প্ল্যাটুর সব থেকে ইম্পর্টেন্ট রিভার, বা মালওয়া প্ল্যাটু চম্বল রিভারের ড্রেনেজ বেসিনে রয়েছে। ইস্টার্ন সাইডে চলে এলে তাহলে বেতোয়া এবং কেন, এই দুটো রিভারের ড্রেনেজ বেসিনে রয়েছে বুন্দেলখন্ড প্ল্যাটু। তো এই বেতোয়া আর কেন রিভার তো ভিন্ডিয়ান নর্দার্ন স্লোপ থেকে অরিজিনেট হয়েছেই। এই দুটো রিভার সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি। যেমন বেতোয়া রিভারের ওপর একটা ড্যাম রয়েছে যাকে আমরা বলি মাতাতিলা ড্যাম বা রাজঘাট ড্যাম। এটা বহুবার পরীক্ষায় WBCS এ এসছে আগে। মাতাতিলা ড্যাম আর রাজঘাট ড্যাম, এদেরকে আমরা বেতোয়া রিভারের ওপর পাবো। এবং খুব ইম্পর্টেন্ট একটা টাউন এই বুন্দেলখন্ড রিজিয়ানে, সেটা হচ্ছে ঝাঁসি, গোয়ালিয়র, এরা সবাই এই বেতোয়া রিভারের পাড়েই রয়েছে। এছাড়া কেন রিভার, কেন রিভারের পাশে রয়েছে ইন্ডিয়ার একমাত্র ডায়মন্ড মাইন পান্না, এবং এখানেই তৈরি হয়েছে কিন্তু পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ বা পান্না টাইগার রিজার্ভ। সেটাও কিন্তু কেন রিভারের, মানে কেন রিভারই কিন্তু এই ফরেস্টটার মধ্যে দিয়ে ফ্লো করছে। আর বেতোয়া এবং কেন এই দুটোর মধ্যে আমাদের ক্যানেল লিঙ্কিং প্রজেক্টও কিন্তু রিসেন্টলি শুরু হয়েছে, বেতোয়া এবং কেন রিভারের মধ্যে লিঙ্কিং প্রজেক্ট। তো সেটাও তোমাদের জিজ্ঞেস করা হয় কোন ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাচ্ছে, তা সেটা হচ্ছে পান্না ন্যাশনাল পার্ক বা পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং এই জায়গাটায় কিন্তু আমরা মানে বুন্দেলখন্ড প্ল্যাটুতে খুব এনশিয়েন্ট ফেমাস একটা টেম্পল, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে খাজুরাহো টেম্পলকেও কিন্তু এই বুন্দেলখন্ড প্ল্যাটুতেই পেয়ে থাকি। চলো নেক্সট, চলো টপিকে যাওয়ার আগে তোমাদের বলি যে WBCS 2024-এর ব্যাচ তো চলছেই অলরেডি। মিসলেনিয়াস মেন্স সেটাও কিন্তু 2025-এ হবে। তো তার জন্য কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে, এবং ডেসক্রিপটিভ ওয়েতে ঠিক যেভাবে মিসলেনিয়াস মেন্স হয় প্রত্যেকটা সাবজেক্ট ইনক্লুডিং বেঙ্গলি ইংলিশ তোমাদের কিন্তু পড়ানো হবে, একদম গোটা সিলেবাসটা ডিটেলসে, এবং তার সাথে প্রচুর মক টেস্টও তোমরা কিন্তু পাবে।
তো জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে মিসলেনিয়াস মেন্স এর জন্য নতুন ব্যাচ। তোমরা যারা যারা মিসলেনিয়াস প্রিলি দিয়েছো এবং তোমাদের ভালো হয়েছে, তোমাদের মনে হচ্ছে যে মেন্স দিতে যাবে, তারা যদি প্রয়োজন হয় অবশ্যই এডুমান্ত্রার সাথে যোগাযোগ করো। আর WBCS ফুল কোর্সের কথা বলেছিলাম, WBCS মক টেস্টও কিন্তু তোমরা এডুমান্ত্রার তরফ থেকে পেয়ে যাবে। এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ প্রথমে 16টা মক রয়েছে, মাত্র 299 এ তোমরা পেয়ে যাচ্ছ। আর তার সাথে সাথে যেরকম কমপ্লিট সেট পরীক্ষা হয় সেরকমও কিন্তু 10টা মক পেয়ে যাবে। সব মকেই কিন্তু 200টা করে MCQ তোমরা পাবে, এবং দুটোই যদি তোমরা একসাথে নাও তাহলে মাত্র 499 এ কিন্তু পেয়ে যাবে। এই মকগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারো, কারণ প্রিভিয়াস যারা যারা চাকরি পেয়েছে বিভিন্ন, তারাও বলেছে যে প্রচুর কোশ্চেন কিন্তু কমন এডুমান্ত্রার মক থেকে হয়ে থাকে। তাই অবশ্যই সেই সুযোগটা তোমরা হাতছাড়া করো না। আচ্ছা, নেক্সট বলছে চলো, দ্য লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া। দ্য লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যদি বলা হয় তাহলে আমরা বলে থাকি যে কাচ ডেজার্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যাকর্ডিং টু এরিয়ার কথা বলছি, কাচ ডেজার্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা কিন্তু রান অফ কাচ যে রিজিয়নটা সেইটা। তো এর সাথে সাথে আরেকটাও ইম্পর্টেন্ট বলে দিই যে এখানে তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলেছে শুধুমাত্র, যদি তোমাকে বলতো যে মেরিন স্যাংচুয়ারি অর্থাৎ যেটা ওয়াটার বডির মধ্যে, তো ইন্ডিয়াতে এরকম মেরিন স্যাংচুয়ারি প্রচুর রয়েছে। তো তার মধ্যেও কিন্তু চলে আসে যে গালফ অফ কাচ মেরিন স্যাংচুয়ারি। তাহলে গালফ অফ কাচ বলতে আমরা এইটাকে বুঝি, এইটা হচ্ছে মেরিন স্যাংচুয়ারি। আর কাচ ডেজার্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বলতে আমরা রান অফ কাচ রিজিয়নকে বুঝি। তো দুটোই অ্যাকর্ডিং টু এরিয়া লার্জেস্ট। এবং এই গালফ অফ কাচ যে মেরিন স্যাংচুয়ারি বললাম, এটা স্যাংচুয়ারি হিসেবেও লার্জেস্ট, পরে এটা মেরিন ন্যাশনাল পার্ক হয়েছিল তখনও লার্জেস্ট, এবং এখন ইন্ডিয়ার তরফ থেকে মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভও ডিক্লেয়ার করা হয়েছে। সেই রেসপেক্টেও দেখতে গেলে ইন্ডিয়ার লার্জেস্ট মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু এই গালফ অফ কাচ। বাট ইন্ডিয়ায় 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তার মধ্যে 12টা ইউনেস্কো দ্বারা স্বীকৃত। এই গালফ অফ কাচ কিন্তু ইউনেস্কোর আন্ডারে আসেনি, অর্থাৎ ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ম্যাপের আন্ডারে নেই। কিন্তু আমাদের গালফ অফ মান্নার যে মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভটা, সেইটা কিন্তু ইউনেস্কোর আন্ডারে চলে এসছে। তাই যদি বলা হয় ইন্ডিয়ার লার্জেস্ট মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা ইউনেস্কোর আন্ডারে আছে, তখন কিন্তু গালফ অফ মান্নার। বাট ইন জেনারেল 18টার মধ্যে বললে গালফ অফ কাচ অ্যাকর্ডিং টু এরিয়া লার্জেস্ট মেরিন স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ সবকটাতেই। আর লার্জেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন ইন্ডিয়া কাচ ডেজার্ট বললাম, রান অফ কাচ রিজিয়ন। এছাড়াও আমাদের নর্থ ইন্ডিয়ার দিকে যদি আমরা দেখি, আমরা লাদাখে, ইস্টার্ন লাদাখে একটা নতুন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাও কিন্তু অ্যাকর্ডিং টু এরিয়া সেকেন্ড লার্জেস্ট এর পরে। তো সেই জায়গাতে আমরা ইস্টার্ন লাদাখে সো মরিরি, প্যাংগং সো, এই যে লেকগুলো পেয়ে থাকি, সেই রিজিয়নটা নিয়েই তৈরি হয়েছে চাংথাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেটাও এরিয়ার দিক দিয়ে যথেষ্ট বড়। আচ্ছা, নেক্সট বলেছে ইস্টার্ন মোস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া। তাহলে ইস্টার্ন মোস্ট পয়েন্ট বলতে তো ইন্ডিয়ার অরুণাচল প্রদেশের কথাই আসে, অরুণাচল প্রদেশেরও একদম ইস্টে। সেই জায়গায় আমরা দেখব যে পাটকই বলে একটা রেঞ্জ রয়েছে। পাটকই এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে আমরা আবার অন্যভাবেও চিনে থাকি, কি না ইন্ডিয়া আর মায়ানমারের মধ্যে ওয়াটার শেড। ইন্ডিয়া আর মায়ানমার এর মধ্যে ওয়াটার ডিভাইড বা ওয়াটার শেড বলতে আমরা এই পাটকই রেঞ্জকে বলে থাকি। এই পাটকই রেঞ্জের যেটা হাইয়েস্ট পিক, সেটার নাম হচ্ছে দাফা বুম বা মাউন্ট দাফা। তো এই পিকটা যেখানে রয়েছে মাউন্ট দাফা, তাকে বেস করে যে ফরেস্ট, সেই জায়গাতে তৈরি হয়েছে ন্যাশনাল পার্ক, নামদাফা ন্যাশনাল পার্ক। এবং এটা একটা টাইগার রিজার্ভও বটে, নামদাফা টাইগার রিজার্ভও রয়েছে। তো এই নামদাফা ন্যাশনাল পার্কটাই কিন্তু ইন্ডিয়ার মধ্যে একদম ইস্টার্ন মোস্ট ন্যাশনাল পার্ক। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ইন্ডিয়ার মধ্যে নর্দার্ন মোস্ট ন্যাশনাল পার্ক কোনটা। চলো নেক্সট বলছি যে কার্বি অ্যাংলং প্ল্যাটু বা হাফলং প্ল্যাটু, এটাকে আমরা কোথায় পাই? তো আমাদের যে মেঘালয়া প্ল্যাটু, এই মেঘালয়া প্ল্যাটুটাকে আমরা বলি ইন্ডিয়ান পেনিনসুলার এক্সটেনশন বা ছোটনাগপুর প্ল্যাটুর এক্সটেনশন। তো মেঘালয়া প্ল্যাটু ছোটনাগপুর প্ল্যাটু থেকে কিছুটা সেপারেট হয়ে রয়েছে, মাঝে রয়েছে মালদা গ্যাপ বা গারো রাজমহল গ্যাপ, সেটা নিয়ে আলোচনা আমি আগের কোনো একটা ভিডিওতে করেছি। তো এই মেঘালয়া প্ল্যাটু যেমন ইন্ডিয়ান পেনিনসুলার পার্ট বা ছোটনাগপুর প্ল্যাটুর এক্সটেনশন, এই মেঘালয়া প্ল্যাটুরও কিছু এক্সটেনশন রয়েছে যেগুলো আমরা আসামের মধ্যে পেয়ে থাকি। এবং আসামের মধ্যে সেই জন্য জিজ্ঞেস করা হয় যে কোন কোন হিলস বা কোন কোন প্ল্যাটু বা রিজিয়ন গুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ওল্ডেস্ট ল্যান্ডমাস ইন্ডিয়ান পেনিনসুলার পার্ট।
তো তার মধ্যে আসে কার্বি অ্যাংলং প্ল্যাটু বা হাফলং প্ল্যাটু, যে জয়ন্তিয়া হিলসের থেকে আরো কিছুটা ইস্টার্ন সাইডে রয়েছে, সাউথ আসামে বলতে পারো। এবং এছাড়াও আসামে দুটো হিলস পাওয়া যায়, মিকির হিলস এবং রেগমা হিলস, তারাও কিন্তু মেঘালয় প্ল্যাটুরই এক্সটেনশন। তাহলে অবশ্যই মনে রেখো, মেঘালয় প্ল্যাটুর এক্সটেনশন আসামে পাবো মিকির অ্যান্ড রেগমা হিলস, তার সাথে হাফলং প্ল্যাটু বা কার্বি অ্যাংলং প্ল্যাটু। এই হাফলং প্ল্যাটুতে কিন্তু আমরা হট স্প্রিং মানে হট ওয়াটার স্প্রিংও কিন্তু পেয়ে থাকি। চলো নেক্সট বলছে যে হুইচ ট্রিবিউটারি অফ গ্যাঞ্জেস অরিজিনেটস ফ্রম আ লেক। তো জেনারেলি আমি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির কথাগুলো বলেছি, কারণ রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি যেগুলো রয়েছে, তোমাদের যদি গঙ্গা রিভার সিস্টেমটা একবার দেখাই তাহলে তোমরা দেখবে যে গঙ্গার বিশাল বড় ড্রেনেজ বেসিন রয়েছে, তাই তো। এবং ড্রেনেজ বেসিন কাকে বলে না, এই গঙ্গার ট্রিবিউটারি, তার কোনো একটা ট্রিবিউটারি, তার ট্রিবিউটারি যাই হোক না কেন, যে কোনো রিভারের ওয়াটার যদি ফাইনালি এই মেন রিভার দিয়ে ওশান বা সিতে বেরিয়ে যায়, তাহলে পুরোটাই এই রিভারের ড্রেনেজ বেসিনের আন্ডারে আসে। তাহলে আমরা যে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেনের কথা বলছিলাম, যারা যমুনার ট্রিবিউটারি, তারাও কিন্তু গঙ্গা রিভার সিস্টেমের পার্ট। আবার রাজস্থানেরও কিছু রিভার আছে এরকম, যারাও কিন্তু ফাইনালি যমুনা হয়ে গঙ্গার মধ্যে দিয়েই তাদের আউটপুট। আমরা যদি গঙ্গার লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলোকে দেখি, এরা সবাই হিমালয়ান রিভার, কেউ কেউ অ্যান্টিসিডেন্ট রিভারও আছে, মানে ম্যাক্সিমাম সবাই গ্রেটার হিমালয়ান গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়ে আসছে। তো বাকি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলোই হিমালয়, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি গুলোর মধ্যে একমাত্র যমুনা রিভারটা হিমালয়ান রিভার, বাকি কেউ কিন্তু হিমালয়ান রিভার নয়। তো এই লেফট ব্যাঙ্ক যে ট্রিবিউটারি গুলো, মানে ঘরঘোড়া, গন্ডক, রামগঙ্গা, কোশি, এই যে রিভার গুলো, তাদের মধ্যে এমন কোন রিভারটা আছে যেটা হিমালয়ান গ্লেশিয়ার থেকে অরিজিনেট হয়নি, সেটা একটা লেক থেকে অরিজিনেট হয়েছে। তো সেটা হচ্ছে গোমতি রিভার। গোমতি রিভার অরিজিনেট হয়েছে, আমরা বলি গোমত তাল লেক অথবা ফুলহার লেক বা ফুলহার ঝিল, যেটা কিন্তু রয়েছে শিবালিকেরও সাউদার্ন সাইডে, উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বর্ডার রিজিয়নে। সেই জায়গাটায় একটা লেক থেকে অরিজিনেট হয়েছে গোমতি রিভার। বাকি গঙ্গার আর কোনো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিকে আমরা কোনো লেক থেকে অরিজিনেট হতে দেখতে পাই না। এবং গোমতি রিভারের পাশে খুব ইম্পর্টেন্ট, আমাদের উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌ রয়েছে এই গোমতি রিভারের পাশে। চলো পাঁচমারি হিল স্টেশন একটু আগে আমি ডিসকাস করেছি, ঠিক আছে। দেখো সেই ছবিটাই আবার নিয়েছি, যে কি বলেছিলাম না, মহাদেও হিলস, মহাদেও হিলস যেটা সাতপুরা রেঞ্জের পার্ট, তার হাইস্ট পিক কি ধূপগড়। এবং এই জায়গাতেই একটা ফেমাস হিল স্টেশন হচ্ছে পাঁচমারি, এবং পাঁচমারি ন্যাশনাল পার্কও রয়েছে, এবং তার সাথে সাথে পেঞ্চ ন্যাশনাল পার্কও এর সাথেই রয়েছে, মানে এর আশেপাশের রিজিয়ানে। আর তার সাথে আরেকটা কি বললাম, মহাদেও হিলসেরই সাউদার্ন সাইডে বেতুল প্ল্যাটু থেকে অরিজিনেট হয়েছে ইন্ডিয়ার সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার তাপি। চলো, তো তারপরে তাপির কথাই আছে, কাকরাপাড় প্রজেক্ট। চলো তাপি, তাহলে তাপির অরিজিন তো হলো বেতুল প্ল্যাটুর কাছাকাছি রিজিয়ান থেকে, তারপরে সে সাতপুরা রেঞ্জের সাউদার্ন সাইড দিয়ে ফ্লো করছে, এবং মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এই তিনটে স্টেটের মধ্যে আমরা তাপি রিভারকে পেয়ে থাকি। তো তাপি রিভারের ওপর কাকরাপাড় বলে একটা প্রজেক্ট গুজরাটে আছে, এবং এই কাকরাপাড় জায়গাটা অন্য কারণেও ফেমাস, সেটা হচ্ছে এখানে ইন্ডিয়ার কিন্তু একটা অ্যাটমিক পাওয়ার স্টেশন, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনও রয়েছে এই কাকরাপাড় বলে জায়গাটায়। তো সেইখানেই একটা তাপি রিভারের ওপর প্রজেক্টও রয়েছে, সেখান থেকেই মোস্ট প্রবাবলি ওয়াটার সাপ্লাই করা হয় এই পাওয়ার স্টেশনে। আচ্ছা, তার সাথে সাথে তাপি রিভারের ওপর আরেকটা খুব ফেমাস ড্যাম রয়েছে, সেটা হচ্ছে উকাই ড্যাম। এই উকাই ড্যামকেও আমরা তাপি রিভারের ওপর পাই। আর গুজরাটে তাপি রিভারের পাড়ে সব থেকে ইম্পর্টেন্ট সিটি হচ্ছে সুরাট, যেটা ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য ফেমাস। অর্থাৎ এই জায়গায় ডায়মন্ড কাটিং ফাটিং, পালিশ টালিশ এইসব হয়ে থাকে। তো সেই জন্য ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রি সুরাটে এত ভালো ডেভেলপ করেছে বলে সুরাটকে আমরা অনেক সময় ডায়মন্ড ক্যাপিটাল অফ ইন্ডিয়াও কিন্তু বলে থাকি। সেই সুরাটও এই তাপি রিভারের পাড়েই রয়েছে। আর তাপি রিভারের মাউথ কোথায় রয়েছে না, নর্মদা, তাপি, সবরমতী, মাহি, গুজরাটের এই চারটে রিভারের মাউথ রয়েছে গালফ অফ খাম্বাতে, গালফ অফ খাম্বাত। তো এখানেও তোমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছ সাতপুরার আলাদা আলাদা পার্ট, একটু আগে যেগুলো বলছিলাম যে রাজপিপলা, গাভিলগড়, মহাদেব আর মৈকাল, এই চারটে পার্ট চারটে আলাদা আলাদা স্টেটে রয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ওয়েস্ট থেকে ইস্টে। চলো, আচ্ছা নেক্সট বলছে যে ইন হুইচ প্লেস ইন্ডিয়া
is digging 6 kilometer deep borehole. বোরহোল বলতে না আমরা মাটির মধ্যে সুড়ঙ্গ করছি, কি জন্য করছি সেটা অবশ্যই বলবো, কিন্তু এর আগে বিভিন্ন অন্যান্য দেশও কিন্তু এরকম সুড়ঙ্গ খুঁড়েছে, অর্থাৎ দেখার চেষ্টা করেছে যে নিচের রক স্ট্রাকচার বলো কি আছে না আছে সেই সমস্ত কিছু স্টাডি করার জন্য। তো রাশিয়া করেছে, চায়না করেছে, ইউএসএ করেছে, চায়না সব থেকে ডিপ হোল বানিয়েছে। তো ফাইনালি একটা সময় গিয়ে বন্ধ করে দিতে হয়েছে, কারণ যত আমরা নিচের দিকে যাচ্ছি সেখানে প্রেসার এবং টেম্পারেচার একটা সময় গিয়ে এতটাই বেশি হয়ে গেছে আমাদের মেশিনারি আর কাজ করেনি। তো যাই হোক, ইন্ডিয়া হঠাৎ এই জায়গাটা কেন বেছে নিল, মহারাষ্ট্রের কোয়েনা। কোয়েনা একটা ইম্পর্টেন্ট রিভার, যেটা কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি, এবং কোয়েনা ড্যাম হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে লার্জেস্ট ওয়াটার রিজার্ভার হচ্ছে এই কোয়েনা ড্যামের রিজার্ভার। তো জেনারেলি আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা বা ডেকান রিজিয়ন স্টেবল, আর্থকোয়েকের পসিবিলিটি খুবই কম। তাও দেখা যাচ্ছে যে এই মহারাষ্ট্রের কোয়েনা বলে জায়গাটায় কিন্তু ছোট বড় বেশ আর্থকোয়েক মাঝে মধ্যে হচ্ছে। তো সেই জন্যই আমরা স্টাডি করার জন্য এই বোরহোলটা ডিগ করছি, যে কেন এখানে আর্থকোয়েক হচ্ছে, এখানে কি মাটির নিচে এমন কোনো রক স্ট্রাকচার সেরকম কিছু বা ইন্ডিয়ান প্লেটের কোনো ফল্ট লাইন সেসব কিছু পাস করেছে, নাকি এত বড় যে ওয়াটার রিজার্ভার তৈরি হয়েছে তার যে একটা প্রেসার পড়ছে আর্থের ক্রাস্টে, তার জন্য এই আর্থকোয়েক গুলো হচ্ছে। তো সেটা স্টাডি করার জন্যই আমরা এটা শুরু করেছি, এবং 1 বছর হয়েও গেছে, 3 কিলোমিটার আমরা খুঁড়েও ফেলেছি, এবং এই 3 কিলোমিটার থেকে আমরা কিন্তু যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্যাসাল্ট রক। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারবে, কারণ মহারাষ্ট্র মানে ডেকান ট্র্যাপ রিজিয়ন, যেখানে ইন্ডিয়ার ব্যাসাল্ট ডিপোজিট রয়েছে। তো সেই জন্য প্রথম 3 কিলোমিটার অবধি আমরা কিন্তু ব্যাসাল্ট রকের লেয়ারকে পেয়েছি। তারপরে এবারে আমরা কিন্তু গ্রানাইট পেতে শুরু করেছি। তার থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইন্ডিয়ান পেনিনসুলা যে ট্রায়াঙ্গুলার শেপের ল্যান্ডমাসটা, সেটা অ্যাকচুয়ালি গ্রানাইট রক দিয়েই তৈরি বা আর্কিয়ান রক সিস্টেম দিয়েই তৈরি। তার উপরে প্রেজেন্টলি বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য আমরা বিভিন্ন আলাদা আলাদা রক সিস্টেম বা সয়েল পেয়ে থাকি আর কি, ঠিক আছে। তো এটা অবশ্যই মনে রেখো, কারণ ইন্ডিয়া প্রথম এরকম কিছু একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এবং সেটা মহারাষ্ট্রের কোয়েনায় হচ্ছে। চলো নেক্সট বলেছে যে কানওয়ার তাল লেক। এই কানওয়ার তাল লেক এর আরেকটা নাম আবার কাবার তাল লেক। কাবার তাল বা কানওয়ার তাল, তাল কথাটা তো ওয়াটার বডিকে বলতেই আমরা রেফার করি। আমরা যেমন নৈনিতাল, ভীমতাল উত্তরাখণ্ডেও পেয়ে থাকি, হিমালয়ান রিজিয়নেও দেখবে সুরাজ তাল, ঠিক আছে, চন্দ্রতাল, এরকম অনেক লেক পেয়ে থাকি। ঠিক সেরকমই আমরা বিহার, ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটায় দেখবো অনেক লো ল্যান্ড রয়েছে, এবং সেখানেও আমরা এই তাল কথাটা বলে থাকি। তো তাল মানে তো লেক, অক্সবো লেক, ঠিক আছে, এটা মিয়েন্ডারিং এর ফলে তৈরি হয়েছে এই কানওয়ার তাল লেকটা। সেটা এর আগেও আমি বোধহয় এটা নিয়ে কোনো একটা ভিডিওতে আলোচনা করেছি যে অক্সবো লেক কিভাবে ফরমেশন হয়। রিভার তার লোয়ার কোর্সে যত আসে তত আর তার সেডিমেন্টসকে ক্যারি করে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে না, তাই সে এঁকে বেঁকে ফ্লো করতে থাকে, নিজের রিভার বেডে ডিপোজিট করে দেয়। তো এই কোর্সটাকে বলা হয় মিয়েন্ডারিং কোর্স, রিভার যখন এঁকে বেঁকে ফ্লো করছে। এবং সেইভাবেই একটা সময় দেখা যায় যে যখন এই দুটো, যেমন ধরো এই রিভারটা এইভাবে ফ্লো করছিল, কিন্তু একটা সময় যদি এই দুটো জয়েন করে যায় তাহলে এই বাকি পার্টটা একটা সেপারেট লেক হিসেবে এক্সিস্ট করে। তখন সেইটা ওই ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে আমরা বাংলায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলি, বা ইংলিশে বলি অক্সবো লেক। তো এরকম ধরনেরই একটা অক্সবো লেক কানওয়ার তাল বা কাবার তাল, যেটা বুড়ি গন্ডক রিভার থেকে তৈরি হয়েছে, অর্থাৎ বুড়ি গন্ডক রিভার থেকেই এই অক্সবো লেকটা কিন্তু মিয়েন্ডারিং এর ফলে বেরিয়ে এসছে। কেন এটার কথা দিয়েছি হঠাৎ করে এত অক্সবো লেক থাকতে, তার কারণ হচ্ছে এশিয়ার মধ্যে লার্জেস্ট অক্সবো লেক কোনটা? এশিয়ার মধ্যে লার্জেস্ট অক্সবো লেক হচ্ছে এই কানওয়ার তাল লেক। তো স্বাভাবিকভাবেই এটা ইন্ডিয়ারও লার্জেস্ট অক্সবো লেক। তো এরকম অক্সবো লেক আমরা ঝিলাম রিভার থেকে জম্মু কাশ্মীরেও কিন্তু পেয়ে থাকি। ঝিলাম ভ্যালি রিজিয়নে আমরা যে খুব ফেমাস ডাল লেক বেড়াতে যাই শ্রীনগরে, সেই ডাল লেকও কিন্তু ঝিলাম রিভার থেকে তৈরি হওয়া একটা অক্সবো লেক। এত ইনফরমেশন শেয়ার করছি তোমাদের সাথে, যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করো, এবং আরো যারা কম্পিটিটিভের অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব তাদের সাথেও শেয়ার করো। আর যারা এডুমন্ত্রা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ অন্যান্য সাবজেক্টের উপরও বিভিন্ন টপিকের উপর ইন্টারেস্টিং, ইনফরমেটিভ এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যেগুলো খুব দরকার তার উপর ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে।
তো ডাব্লিউবিসিএস এর এবি গ্রুপ দিতে গেলে শুধু তো জিকে পেপার দিলে হয় না, বাংলা ইংলিশ দিলে হয় না, তার সাথে অপশনালটাও দিতে হয়। তো এডুমন্ত্রাও অফার করেছে অপশনাল কোর্স তোমাদের জন্য, বেঙ্গলি অপশনাল এবং হিস্ট্রি অপশনাল, এই দুটোই কিন্তু 2025 সালের জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, নতুন ব্যাচ 2024-এর মেন্সকে টার্গেট করে। তো হিস্ট্রি অপশনালের ক্ষেত্রে তোমরা বাংলা এবং ইংলিশ দুটোতেই কিন্তু নোট পেয়ে যাবে অ্যাভেলেবেল এখানে। আর দুটো অপশনালের ক্ষেত্রেই তোমরা লাইভ ক্লাস পাবে, তার সাথে সাথে মেটেরিয়ালও প্রোভাইড করা হবে এবং তোমাদের প্রচুর মক টেস্টও কিন্তু নেওয়া হবে, তার সাথে সাথে খাতা কারেকশন করা, তোমাদের লেখার ধরন আরো কিভাবে ইমপ্রুভ করা যায় সেই সবকিছু নিয়েই কিন্তু স্যার ম্যাডামরা তোমাদেরকে গাইড করবেন। তো যারা যারা বেঙ্গলি বা হিস্ট্রি অপশনাল নেবে ভাবছো 2024-এ, তারা এডুমন্ত্রের সাথে যোগাযোগ করতে পারো। চলো নেক্সট ফিরে আসি। বলছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড র্যামসার সাইট হয়েছে কত সালে? ওয়েস্ট বেঙ্গলে দুটোই র্যামসার সাইট আছে এখনো অব্দি। প্রথম হয়েছিল ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যেটা এখন আমরা কলকাতার ইস্টার্ন সাইডে সল্ট লেক, সেখান থেকে নিউ টাউন, রাজারহাট এইসব বলি। এই রিজিয়ানটাতে যে ওয়েটল্যান্ড মানে নিচু জায়গা ছিল, যে জায়গাটায় মাছ চাষ করা হয় আর কি, জলের ভেরি ছিল মাছের, তো এরকম ধরনের ছবি দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের ছবি। তো আচ্ছা, ম্যাপেও আমি তোমাদেরকে দেখিয়েছি যে এই যে রিজিয়ানটা কলকাতার ইস্টার্ন সাইডে, সেইটাকেই আমরা বলে থাকি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। এটা ওয়েস্ট বেঙ্গলের প্রথম র্যামসার সাইট 2002 সালে। আর এরপরে আরেকটা র্যামসার সাইট হয়েছে 2019 সালে। কমেন্ট করে আমাকে জানিও 2019 সালে হওয়া ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট র্যামসার সাইট কোনটা। চলো এরপরে বলছে রসিক বিল বার্ড স্যাংচুয়ারি। তাই এরকম প্রচুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বার্ড স্যাংচুয়ারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো তার মধ্যে এইটা একটা রসিক বিল বার্ড স্যাংচুয়ারি, একে আমরা কোচবিহারে পেয়ে থাকি। কোচবিহারে রয়েছে রসিক বিল। আমরা যদি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে চলে যাই তাহলে কিন্তু আমরা কুলিক বলে একটা বার্ড স্যাংচুয়ারি পেয়ে থাকি। আবার যদি আমরা সুন্দরবনের দিকে চলে যাই সেখানেও কিন্তু সজনেখালি বলে বার্ড স্যাংচুয়ারি রয়েছে। ঠিক আছে, তো প্রচুর বার্ড স্যাংচুয়ারি টুকটাক আমরা ওয়েস্ট বেঙ্গলে পাবো। প্রচুর ন্যাশনাল পার্কও রয়েছে, তোমরা সেগুলো অবশ্যই ভালো করে দেখে নিও। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি অবশ্যই বলছি। যেমন ধরো স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোর মধ্যে সব থেকে, একটু আগে আমি লার্জেস্টের কথা বলছিলাম বা প্রথম, এগুলো খুব কমন কোশ্চেন যে নীলগিরি হচ্ছে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তো সেরকমই সব থেকে ছোট এরিয়ার দিক দিয়ে বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়াতে কোনটা না, তাকে আমরা আসামে পাবো। সেটা হচ্ছে ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ। আসামে কিন্তু দুটো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে আসামের মধ্যেই। একটা হচ্ছে মানস বায়োস্ফিয়ার রিজার্ভ, তোমরা সবাই জানো যে হিমালয়ান যে তেরাই রিজিয়ন সেই জায়গায় রয়েছে মানস ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ। তো মানস একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং একদম আসামের ইস্টার্ন সাইডে ব্রহ্মপুত্র রিভার যে জায়গাটা দিয়ে আসামে ফ্লো করছে, ব্রহ্মপুত্রের মধ্যেই একটা রিভার আইল্যান্ড হচ্ছে এই ডিব্রু সাইখোয়া। এবং সেই জন্যই বায়োস্ফিয়ার রিজার্ভটা এত ইউনিক, কারণ ইন্ডিয়ার মধ্যে এরকম একটাই বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যেটা শুধুমাত্র একটা রিভারাইন আইল্যান্ডের উপর রয়েছে। তো ব্রহ্মপুত্রের উপর মানে মাজুলি, এটা তো ওয়ার্ল্ডের লার্জেস্ট রিভারাইন আইল্যান্ড, সবাই জানো আশা করি। ডিব্রু সাইখোয়াও সেরকমই একটা ব্রহ্মপুত্রের আইল্যান্ড যেখানে তৈরি হয়েছে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা, এবং এটাই ইন্ডিয়ার মধ্যে স্মলেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। বাকি আসামের মধ্যে এখানে যেগুলো দেখানো আছে ছবিতে, ন্যাশনাল পার্ক খুব ইম্পর্টেন্ট, দিহিং পাটকুই ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটাও ওই পাটকুই রেঞ্জে, একটু আগে নামদাফা ন্যাশনাল পার্কের কথা বলছিলাম, নামদাফা ন্যাশনাল পার্কটা পিকের কাছে রয়েছে। আর পাটকুই রেঞ্জেরই ওয়েস্টার্ন স্লোপে আমরা দিহিং পাটকুইটাকে আসামের মধ্যে পেয়ে থাকি। এই ফরেস্টটাকে আমরা আমাজন অফ দ্য ইস্ট বলে থাকি, আমাজন অফ দ্য ইস্ট, এই দিহিং পাটকুই ন্যাশনাল পার্ককে। ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভের আগে অবশ্যই ন্যাশনাল পার্ক ছিল, এই জন্য এখানে রয়েছে। নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, এরাও আসামে রয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ব্রহ্মপুত্রের লেফট ব্যাংকে, একদম ব্রহ্মপুত্রের পাড়েই রয়েছে, খুব ইম্পর্টেন্ট। কেন? ওয়ান হর্ন রাইনো পাওয়া যায়। প্রতি বছর মনসুনের টাইমে ব্রহ্মপুত্রের মাধ্যমে ফ্লাড এফেক্টেড হয়। ঠিক আছে, তো কাজিরাঙ্গা খুব ফেমাস। আর মানস রয়েছে কিন্তু হিমালয়ান তেরাই রিজিয়নে, মানস একটা বায়োস্ফিয়ার রিজার্ভও বটে। আর সব থেকে লেটেস্ট ন্যাশনাল পার্ক ইন্ডিয়ার মধ্যে, সব থেকে লেটেস্ট ন্যাশনাল পার্ক রাইমোনা ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু আসামে রয়েছে। ঠিক আছে, সব থেকে লাস্ট যেটা হয়েছে। চলো এরপর বলছে হেডকোয়ার্টার অফ সুন্দরবন টাইগার রিজার্ভ। তো সুন্দরবন তো বিভিন্ন সালে বিভিন্ন তকমা পেয়েছে,
আমি সবগুলো তোমাদের সামনে নিয়ে সেই জন্য সাজিয়ে রেখে দিয়েছি, সবকটা ইম্পর্টেন্ট, বহুবার আসে, ঠিক আছে। টাইগার রিজার্ভ হচ্ছে 1973, তারপরে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমরা ডিক্লেয়ার করেছি 1977, ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করেছি 84, আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ডিক্লেয়ার হয়েছে 1987। তাহলে সুন্দরবনকে আমরা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট বলে থাকি, মানে সত্যি সত্যি এটা বলছি বলে। তো আমাদের ওয়ার্ল্ডের যে লার্জেস্ট ডেল্টা সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা ডেল্টা। এই ডেল্টার একদম মাউথের কাছে গেলে আমরা কিন্তু পেয়ে থাকি ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এবং সুন্দরবন কেন ইউনিক ওয়ার্ল্ডের মধ্যে, কারণ গোটা ওয়ার্ল্ডে যত ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যায় তার মধ্যে একমাত্র সুন্দরবনেই টাইগার পপুলেশন রয়েছে। এমনকি ইন্ডিয়ার আর কোনো ম্যানগ্রোভ ফরেস্টে টাইগার পপুলেশন পাওয়া যায় না এক্সেপ্ট সুন্দরবন। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেই জন্য আমরা ডিক্লেয়ার করেছিলাম, এই আমরা নয়, ইউনেস্কো করেছে। বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা ডিক্লেয়ার করেছিলাম, ইউনেস্কোর ম্যাপের আন্ডারে চলে এসেছে 1989-এ, আর রামসার সাইট হিসেবে 2019 সালে ডিক্লেয়ার করা হচ্ছে সুন্দরবনকে। তো সুন্দরবন সম্পর্কে সবকিছুই, অনেক কিছুই তোমাদের ইম্পর্টেন্ট, যেমন টাইগার রিজার্ভের হেডকোয়ার্টার এটা ক্যানিং এ রয়েছে, সুন্দরবন টাইগার রিজার্ভের, ঠিক আছে। তাছাড়া সুন্দরবনের ইম্পর্টেন্ট রিভার গুলো, মানে যেমন মাতলা, পিয়ালি, বিদ্যাধরী, গোসাবা, রায়মঙ্গল, সপ্তমুখী, ঠাকুরান, এরকম প্রচুর রিভার রয়েছে। এই রিভার গুলো কেন স্পেশাল? এরা সবাই টাইডাল রিভার। তার সাথে সাথে ইছামতি রিভার, হাড়িয়াভাঙা রিভার, এরকম প্রচুর রিভার, এরা সবাই টাইডাল রিভার। তাহলে টাইডাল রিভার কি জিনিস সেগুলো অবশ্যই দেখে নেবে, রিভার গুলোর নাম, এখানে কি কি স্পেসিস পাওয়া যায়, ফ্লোরা এবং ফনা বোথ, সেগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া প্রচুর আইল্যান্ড রয়েছে, এই যে লোথিয়ান আইল্যান্ড, ঠিক আছে। তো এরকম ধরনের প্রচুর আইল্যান্ড আমরা কিন্তু এখানে পাবো। তো এই সব কিছু থেকেই কিন্তু প্রচুর কোশ্চেন হয়ে থাকে সুন্দরবন রিলেটেড। নেক্সট বলছে দেখো, এলিফ্যান্ট রিজার্ভ অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের যেমন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ন্যাশনাল পার্ক, এগুলো আমরা জানছি, সেরকম খুব ইম্পর্টেন্ট দুটো এলিফ্যান্ট রিজার্ভও রয়েছে, এই দুটো আমাদের জানা দরকার। একটা হচ্ছে ইস্টার্ন ডুয়ার্স। ইস্টার্ন ডুয়ার্স মানে তোমরা বুঝতে পারছো যে গরুমারা, জলদাপাড়া, বক্সা, এই রিজিয়নটার কথা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে ময়ূর ঝর্ণা। এই ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভটা আমরা কিন্তু বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটেকে মিলিয়ে পেয়ে থাকি, ঠিক আছে। পুরুলিয়া নয়, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে ডিস্ট্রিক্টকে মিলিয়ে আমাদের আরেকটা এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে, সেটা হচ্ছে ময়ূর ঝর্ণা এলিফ্যান্ট রিজার্ভ, মনে রাখবে। আচ্ছা, বলেছে স্মলেস্ট ন্যাশনাল পার্ক অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল পার্ক কটা রয়েছে? 6টা ন্যাশনাল পার্ক রয়েছে, তার মধ্যে 5টাই নর্থ বেঙ্গলে রয়েছে, একটা আমাদের সাউথ বেঙ্গলে রয়েছে। তাহলে সাউথ বেঙ্গলেরটা অবশ্যই সুন্দরবন ন্যাশনাল পার্ক। নর্থ বেঙ্গলে আমরা যদি দেখি, জেনারেলি সমস্ত ডিস্ট্রিক্ট গুলোতে একটা করে পাই, যেমন সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং এ রয়েছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক সেটা কালিম্পং এ রয়েছে, আচ্ছা গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে রয়েছে। এক্সেপশন কি না, জলদাপাড়া আর বক্সা এই দুটো ন্যাশনাল পার্ক দুটোই একটাই ডিস্ট্রিক্টে রয়েছে, আলিপুরদুয়ার। জলদাপাড়া অ্যান্ড বক্সা দুটো ন্যাশনাল পার্ক একটাই ডিস্ট্রিক্টে রয়েছে, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আর সাউথ বেঙ্গলের ক্ষেত্রে এর উল্টোটা, সুন্দরবন ন্যাশনাল পার্ক দুটো ডিস্ট্রিক্ট মিলিয়ে রয়েছে, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা। আচ্ছা, সুন্দরবন রিলেটেড আগে মিস করে গেছি, আরেকটা কথা মনে রাখবে, ড্যাম্পিয়ার হজেস লাইন বলে একটা কোশ্চেন হয় ফেমাস, সেটা কি মেন করে, মানে এই লাইনটা কি বোঝায়? সেটা হচ্ছে যে ব্রিটিশরা ডিমার্কেট করেছিল এই লাইনটা, যতদূর অবধি এই সুন্দরবনের টাইডাল রিভার গুলোতে হাই টাইড লো টাইড খেলা করে, সেই যে একটা বাউন্ডারি লাইন, অর্থাৎ আমরা বলে থাকি সুন্দরবনের যেটা নর্দার্ন বাউন্ডারি, সুন্দরবনের নর্দার্ন বাউন্ডারি মানে কোস্ট লাইন থেকে কতটা নর্থে রয়েছে সুন্দরবন, সেই বাউন্ডারি লাইনটাকেই বলা হয় ড্যাম্পিয়ার হজেস লাইন, সেটাও সুন্দরবনের নর্দার্ন বাউন্ডারি রিলেটেড। আচ্ছা, তাহলে ন্যাশনাল পার্ক গুলো তো বললাম, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক এদের মধ্যে সব থেকে স্মলেস্ট ন্যাশনাল পার্ক, আর লার্জেস্ট ন্যাশনাল পার্ক আশা করি তোমাদের আর বলতে হবে না, সুন্দরবনই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লার্জেস্ট ন্যাশনাল পার্ক। তা ন্যাশনাল পার্ক ছাড়াও প্রচুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। তোমরা কে কটা ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভিজিট করেছো নিজে, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর আজকে 25টা ওয়ান লাইনার ডিসকাস করলাম, তার সাথে সাথে
অবশ্যই তোমরা প্রচুর ইনফরমেশন জানতে পেরেছো। যদি ইনফরমেটিভ লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, তার সাথে সাথে বাকিদের সাথে শেয়ার করো এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।